সবাইকে আমন্ত্রণ, সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। ভোটাধিকার হরণকারী একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে। নতুন করে আরেক পক্ষ ষড়যন্ত্র করছে, আর এই দুই পক্ষ আগে একসঙ্গেই ছিল। বৃহস্পতিবার রাতে নওগাঁয় জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, নতুন করে যারা নির্বাচন ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, গত 16 বছরে আন্দোলন সংগ্রামে তাদের পাওয়া যায়নি। উপস্থিত মা বোনেরা, আমাদের বিশ্বাস করতে হবে, করব কাজ ছিলেন সবাইকে, এদের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। এর আগে রাজশাহীতে জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ভোটে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দেন। বিভাগের 3 জেলার 13টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চান ধানের শীষের পক্ষে। যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংহত করা, গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চারিদিকে মন্দ আলামত ফুটে উঠেছে, এখনও জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। মিরপুর, তেজগাঁও এবং বনানীর কয়েকটি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব বলেন। এর আগে বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন 11 দলীয় ঐক্যের প্রধান ভোট চান দাঁড়িপাল্লায়। এদিন ঢাকা 15 আসনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে অভিযোগ করেন ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। হামলা করে মানুষ খুন করা হচ্ছে। আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন, তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। এই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করি। আপনাদের ভোটের আমানতের আস্থাও আমরা রক্ষা করব এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। শেরপুরে বিএনপি এবং জামায়াত নেতাকর্মীদের মারামারিতে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এরপর শ্রীবর দিতে হয় তার নামাজে জানাজা। ময়মনসিংহ মেডিকেলে নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে নেওয়া হয় শেরপুরের শ্রীবরদীতে। স্থানীয় কলেজ মাঠে হয় প্রথম জানাজা। বুধবার দুপক্ষের মারামারিতে প্রাণ হারান ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। বিএনপির দাবি, জামায়াত উদ্দেশ্য প্রণোদিতভাবে সংঘর্ষ বাঁধিয়েছে। অন্যদিকে জামায়াতের দাবি, হামলাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং চারদিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করেছে এবং পর্যাপ্ত পুলিশ সংখ্যক আমরা মোতায়েন করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য, জিনিসটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে রাখা যায়নি, অনাকাঙ্ক্ষিত পর্যায়ে চলে গিয়েছে। শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত নেতা নিহতের এই ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও এবং ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাকি যে প্রসিডিউরাল অ্যাসপেক্টস সেগুলো নিশ্চিত করা হবে। ইউএনও এবং অফিসার ইনচার্জ পুলিশের ওসি। এবারে নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, অন্যবারের নির্বাচনের তুলনায় এবার অনাকাঙ্ক্ষিত ঘটনাও কম। এ সময় শেরপুরের সহিংসতার ঘটনায় আসামি শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় প্রেস উইং। যখন ঘটনাটা ঘটেছে সেখানে অনেক মানুষ ছিল, তো ঢালাও একটা গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য প্রকৃতভাবে দায়ী তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকেই যাতে গ্রেপ্তার করা যায় সেই জন্য পুলিশ খুব নিবিড়ভাবে এই ঘটনাটা তদন্ত করছে। ভোটের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে রেহাই দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে। শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অপ্রীতিকর ঘটনা রোধে সব পক্ষকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো দলের পক্ষে লেজুর বৃত্তি না করে সেই নির্দেশনা দেওয়ার কথা জানান উপদেষ্টা। নির্বাচনের দিকে যত নির্বাচন হয়েছে ওটা থেকে সবচেয়ে একটা ভালো নির্বাচন হবে আপনাদের সহযোগিতা। নির্দ্বিধায় কোনো দলের পক্ষ না হইয়া সরকারি কর্মচারী হিসাবে কাজ করবে। তারা কোনো পার্টির লেজুর হবে না, আর কাউরে কোনো তেল দিবে না, তারা নিরপেক্ষভাবে কাজ করবে। সব খবরের পর্যায়ে সময় হলো একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি। শেরপুরে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার পর সতর্ক ঢাকার বিএনপির প্রার্থীরা। সর্বোচ্চ সতর্কতায় রাজধানীর পাড়া মহল্লায় ভোটের প্রচার চালাচ্ছেন ধানের শীষের প্রার্থীরা। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা চেয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। রাজধানীর গোড়ানে গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় শেরপুরে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ জানান তিনি। ঢাকা ৪ আসনের প্রচারণার সময় বিএনপি প্রার্থী কথা বলেন জামায়াতের নারী নেত্রীর উপর হামলার অভিযোগের বিষয়ে। ঢাকা ১৬ আসনে আমিনুল হক, ঢাকা ১৮ আসনের এস এম জাহাঙ্গীর এবং ঢাকা ১১ আসনের এম এ কাইয়ুম। প্রতিশ্রুতি দেন ভয়হীন ঢাকার, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নগরী গড়ার। শাহবাগে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বিকেলে গণসংযোগে বের হন ঢাকা ১০ আসনের রবিউল আলম রবি। ঢাকা ৬ আসনের ইশরাক হোসেন সহ বিএনপির অন্যান্য প্রার্থীরাও প্রচারণা চালান। আমরা চাই জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, কারণ জনগণের প্রতি আমাদের বিশ্বাস আস্থা রয়েছে। উনি একটা দলের প্রধান হয়ে নিয়ম আইন শৃঙ্খলার বাইরে থেকে আচরণবিধি লঙ্ঘন করে চলেছে। ইতিমধ্যে আমি রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনে লিখিতভাবে আমি অভিযোগ দাখিল করেছি। আমার দলের যদি এরকম কেউ আসামি হিসেবে চিহ্নিত হয় তাকে আমি নিজে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। আমি মনে করি যে এই ঢাকা ৪ এই পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু আজকে সেটাকে নষ্ট করার জন্য পায়তারা করছে। এদিকে দেশে নির্বাচন এসেছে বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অভিযোগ করে সেলিমা রহমান বলেন, সব ষড়যন্ত্র ফুন্ডুল করে নির্বাচনে ধানের শীষ জয়লাভ করবে। তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ধানের শীষ আজকে বাংলাদেশের একটা বৃহত্তম শক্তি, যে শক্তি, যে দল আজকে সারা বাংলাদেশকে আগামী দিনে পরিচালিত করবে। আমরা জানি আমাদের নির্বাচনে অবশ্যই আমাদের জয় হবে। আমরা অনেক বাধা বিপত্তি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা এগিয়ে গেছি। যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের হাতে দেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ১ আসনের বালিয়া ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতে ইসলামী ৭১-এ দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা এই জন্য অনুতপ্ত নয়, জাতির কাছে এখনো ক্ষমাও চায়নি। মির্জা ফখরুল আবারও বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে জামায়াতে ইসলামী।
এই দেশের নাগরিকদের উপর নির্ভর করবে যে তারা সঠিক সিদ্ধান্ত দেবে। আমাদের উপর অনেক সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এটা শুনতেই হবে, এটা মানতেই হবে। এই দেশের মালিক তো আপনারা। আপনারা যাকে চাইবেন সে সরকারে থাকবে, যাকে চাইবেন না সে সরকারে থাকবে না। অন্যদিকে খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পারওয়ার। শেরপুরে শ্রীবরদীতে দুপক্ষের মারামারিতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। লালমনিরহাট 1 আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। এ সময় অন্য একটি দলের কর্মকাণ্ড নিয়ে নানা মন্তব্য করেন তিনি। মৌলভীবাজার 4 আসনে এনসিপির পথসভায় অংশ নেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেন, আগে একটি দল ফ্যাসিস্টদের নামে ঢালাওভাবে মামলা করে বাণিজ্য করেছে, এখন ভোটের সময় এগিয়ে আসায় তারা মামলা তুলে নেওয়ার কথা বলে প্রতারণা করছে। ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়েছে এবং এই মামলা বাণিজ্য করেছে, এবং যখন ভোটের সময় আসছে তখন তারা বলতেছে ভোট দিলে, ধানের শীষে ভোট দিলে মামলা উইথড্র করা হবে। অন্যদের জন্য সন্ত্রাসী লাগে, কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়। আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ। নাটোর 3 আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় তার সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন 3 জন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিয়াসমাবিয়ার মোড়ে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের অভিযোগ, সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তিনি। এ সময় বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনুর কয়েকজন সমর্থক লাঠিসোঁটা নিয়ে তার সমর্থকদের উপর হামলা করে। এতে 3 জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ধানের শীষের প্রার্থী জানান, তার সমর্থকরা কোনো হামলা করেনি, এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা এবং উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, নেতাকর্মীরা নির্যাতনের শিকার হওয়ার কারণে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, দাবি দেওয়া এবং প্রত্যাশা খুব ভালোভাবে বোঝে। তাই বিএনপি এখন আর শুধু প্রতিশ্রুতি দেবে না, কাজ করে দেখাবে। ভোলা 1 আসনে ইসলামী আন্দোলনের প্রচারণায় বাধা এবং মোবাইল ভাঙচুরকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ফারুক হাজির বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে 6 নম্বর ইউনিয়ন ওয়ার্ডের ইসলামী আন্দোলনের সভাপতি নূরে আলম ফরাজির নেতৃত্বে প্রচারণায় বের হয় সমর্থকরা। পরে তারা ফারুক হাজির বাড়িতে গেলে ইসলামী আন্দোলনের প্রচারণায় বাধা দেন বাড়ির মালিক মিজানুর রহমান। এ নিয়ে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে মিজানুর রহমান ইসলামী আন্দোলনের এক নেতার মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করলে হাতাহাতি হয়। অভিযুক্ত মিজানুর জামায়াত ইসলামের কর্মী বলে দাবি ইসলামী আন্দোলনের। অন্যদিকে জেলা জামায়াতের সেক্রেটারির দাবি, মিজানুর তাদের কর্মী নন। স্থানীয় জামাত নেতা মিজান নামে উনি বাধা প্রদান করেন এবং উনি বলেন যে এই এলাকায় অন্য কেউ প্রচার করতে পারবে না, ঢুকতে পারবে না। তিনি বের হয়ে বলছেন যে এভাবে যদি তোমরা ঘরের দুয়ারে এসে মাইক বাজাও তাহলে আমাদের সমস্যা হয়। এর প্রেক্ষিতে তার সাথে কথা কাটাকাটি হয়, সেখানে তাদের সাথে ধস্তাধস্তি হয়। জামিন আদেশ ছাড়াই হত্যা মামলার 3 আসামিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে একজন ডেপুটি জেলারকে। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, প্রোডাকশন ওয়ারেন্টকে জামিননামা ভেবে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনাকে ভুল মুক্তি বলে সাংবাদিকদের জানিয়েছে ময়মনসিংহ কারাগার কর্তৃপক্ষ। কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন আনিস মিয়া, রশিদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। তারা একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সিলেট বিভাগের ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান।
উৎসবমুখর পরিবেশে হয়ে গেল বিএএফ শাহিন কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কলেজের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্য থেকে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শাহিন শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও দর্শকরা। অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের পুরোটার সময় সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন হয়েছে। এমন চলতে থাকলে তাদের পক্ষে ভোট দেওয়া সম্ভব হবে না বলে শঙ্কা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানান তারা। লিখিত বক্তব্যে সংগঠনটি দাবি করে কেবল 2025 সালে হত্যার শিকার হয়েছেন 63 জন। অন্তর্বর্তী সরকার এসব হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে স্বীকার করেনি। তারপরও 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান তারা, তবে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী মাঠে গিয়ে ভোট কেন্দ্রে আমরা যাব, তবে আমাদের নিরাপত্তার প্রশ্নে সরকারকে বলবো, এখনো কোনো সেরকম দৃশ্যমান আমরা দেখছি না। আমরা নিরাপদে ভোট কেন্দ্রে যাব এবং ভোট দিয়ে আবার বাড়ি ফিরে আসবো এবং পরে যে আবার নির্যাতনের শিকার হব না, সেই গ্যারান্টি আমরা চাচ্ছি। কুষ্টিয়ায় ভোটের মাঠে চলছে যৌথ বাহিনীর ব্লক রেড কর্মসূচি। বৃহস্পতিবার বিকেল থেকে মিরপুর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় 2 জনকে আটক করা হয়। আর এই বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে প্রশাসন। জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ এবং সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে এটি উপস্থাপন করা হতে পারে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সব অংশীজনদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও এতে অংশ নেয়নি সাংবাদিক ও মালিক পক্ষের বড় সংগঠনগুলো। সম্প্রচার কমিশন ও গণমাধ্যম কমিশন নামে আলাদা দুটি কমিশন করতে চায় সরকার। গেল সোম ও মঙ্গলবার এই 2 কমিশনের অধ্যাদেশের খসড়া ওয়েবসাইটে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরে জাতীয় গণমাধ্যম কমিশনের অধ্যাদেশের খসড়ার মতামত দিতে 3 দিনের সময় বেঁধে দেয় মন্ত্রণালয়। বৃহস্পতিবার জাতীয় তথ্য ভবনের সব অংশীজনদের নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও এতে অংশ নেননি সম্পাদক পরিষদ, অ্যাডকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসি সহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি। আমরা চাই গণমাধ্যম কমিশনটা হোক। গণমাধ্যম কমিশনের আইনটা যদি করা সম্ভব হয় তাহলে সরকার একটা ভালো কাজ করবে। খুব তাড়াহুড়া করার কারণে সবার মতামত হয়তো সরকার এখনো নিতে পারেনি। আমি আশা করি যে আগামী 4-5 দিনের মধ্যে আরও যারা অংশীজন আছেন তাদের সাথে কথাবার্তা বলে সরকার তাদের মতামতটা নিতে পারবেন। এ সময় সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য সরবরাহে স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় রয়েছেন বিএনপির চেয়ারম্যান। এই মুহূর্তে বগুড়ার জনসভায় বক্তব্য দিচ্ছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুকরিয়া আদায় করতে চাই, যাই বলি তার সবচেয়ে আগে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই, কারণ আজকে প্রায় 19 বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার। প্রিয় বগুড়াবাসী, নিজের ঘরে এসে কি বলবো, আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি, নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে আমি। সেই জন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা, কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না। ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই, আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার? প্রিয় বগুড়াবাসী, এর আগে যখন আমি দেশে ছিলাম, আজকে থেকে 19 বছর আগে, কম বেশি এখানে প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার বয়সী ছিলেন বা আমার থেকে একটু ছোট ছিলেন বা আমার থেকে বড় ছিলেন, আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি। তারা হয়তো তখন অনেক ছোট ছিল, হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই, কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য। হয়তো আমরা 100% সাকসেসফুল হইনি,
কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণ রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন। এই বনানী মাটিডালি রাস্তায় বলুন, এই যে চওড়া রাস্তায় বলুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বলুন, গ্যাসের লাইনের কথা বলুন, এরকম আরো বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন, যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য। বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন, কারণ একটি মডেল জেলার মতন কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের ৬৮ জেলাকে কিভাবে কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয়, কোনোদিন যদি আল্লাহ রহমত দেয়, তাহলে ওই ৬৩ জেলাতে বাকি যে ৬৩টা জেলা আছে বগুড়া বাদ দিয়ে, সেই ৬৩ জেলাকে কিভাবে সাজাবো, এই কাজগুলো আমি বগুড়ায় করতাম। যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো, সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম। এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন আমরা যতটুকু কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে, আপনাদের সকলের সহযোগিতায় ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যতটুকুই আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য, প্রত্যেকটি বগুড়ার ৭টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম। এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি। এটি আমার নিজের কাছে মডেল, কারণ এই জেলায় একটি মানুষের, সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সবকিছু কিন্তু বগুড়া শহরে আছে।